প্রাচীন মিশরের বুকে লুকিয়ে রয়েছে আজও কত অজানা রহস্যের দল। আচ্ছা ভাবুন তো, অতীতের বুক চিরে সেই অজানা ইতিহাস যদি বাস্তবের মাটিতে হানা দেয়, তবে কেমন হবে সেই অভিজ্ঞতা? অতীতের এক অজানা রহস্যের সমাধান কি করতে পারবে আচার্য বগলাচরণ চ্যাটার্জি? জানতে হলে শুনতে হবে হুইসপার ইন ডার্কের আজকের বিশেষ নিবেদন। লেখক সুব্রত মজুমদারের কলমে মিশরের সেই মেয়ে। গল্পের সূত্রধর আমি প্রান্তিকা। এই গল্পের নাট্যরূপ প্রদান করেছেন অনন্যা পাল। পরিচালনায় বাপুন দাস। আবহাওয়া সঙ্গীত ও অডিও মিক্সিং দাস অডিও প্রোডাকশন। পোস্টার মেকিং আবেগ। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছেন স্বরূপ, সুপ্রভাত, দেবজিৎ, শুভদীপ, অভিজিৎ, প্রিয়াংশু, রূপঙ্কর, পলাশ, সঞ্জীব, সায়ক, প্রান্তিকা, কৃষ্ণকলি, সৃজিতা। শুনতে থাকুন মিশরের সেই মেয়ে। আসাদ আল হাবিবকে আমি চিনি না। কায়রোর অত বড় সুগন্ধি ব্যবসায়ীকে চেনা আমার মতো পাতি স্কুল মাস্টারের পক্ষে সম্ভব নয়। তবে পরিচয়টা হয়েই গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মিশরীয় এই লোকটির ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যার পরনাই বিরক্ত হলাম। যার ভাষা জানি না তার সঙ্গে বন্ধুত্ব অসম্ভব। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেজ এলো, আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? একদম নিখাদ বাংলায় মেসেজ। লিখলাম, মিশরের লোক হয়ে এত সুন্দর বাংলা লিখছেন কিভাবে? ফেক অ্যাকাউন্ট? আরে না না, আমি কমলেশ চক্রবর্তী, আসাদ সাহেবের বিয়ে। আপনার লেখার আমি একনিষ্ঠ পাঠক। আচ্ছা, বগলাচরণ ভট্টাচার্য মানে ভট্টাচার্য মশাই কি সত্যিই আছেন? মানে রিয়েল ক্যারেক্টার? অবশ্যই, আমার কাছাকাছিই থাকেন উনি। কিন্তু কেন বলুন তো? ওনাকে আমার দরকার। একটা বড় সমস্যায় পড়েছেন আসাদ সাহেব। আপনারা আসতে পারলে খুব উপকার হয়। প্লেন ভাড়া আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তাহলে ভট্টাচার্য মশাইকে একবার জিজ্ঞেস করে নি। সব শুনে ভট্টাচার্য মশাই বললেন, হ্যাঁ, যাওয়া যেতেই পারে। যেটুকু বুঝলাম, বেশ ঘোরতর কোনো সংকটে পড়েছেন ভদ্রলোক। হ্যাঁ, অনেক দেশেই তো দেখলাম, ওই মিশরটাই যা বাকি। সুযোগ যখন মিলেছে তখন অবহেলা করা ঠিক হবে না। তুমি হ্যাঁ বলে দাও মাস্টার। বালির ওপর বসে থাকা সিংহের মুখে চুমু খেয়ে আসা যাবে। ও যদি উল্টে চুমু দেয় তাহলেই তুমি গেলে, কি বলো মাস্টার? ভট্টাচার্য মশাইয়ের কথা শুনে গম্ভীর হয়ে গেলেন অঘোরবাবু। বললেন, সে সময় হলেই দেখা যাবে। প্লেনে বসে আছি। কায়রো পৌঁছতে আর বেশি দেরি নেই। জানালা দিয়ে কায়রোর একটা ঝলক দেখা যাচ্ছে। নীলনদকে ঘিরে লাখো লোকের বাস, একটা বিশাল জনপদ। কে বলবে যে এই কায়রোর পাশেই ধুধু মরুভূমি? নীলনদ না থাকলে কায়রোকেও খুঁজে পাওয়া যেত না। সাহারা মরুভূমি আস্ত গিলে খেত। মিশর যে নীলনদের ডান, তা এ হতেই নিশ্চিতভাবে বলা যায়।
কায়রো এয়ারপোর্টে আমাদের নিতে এসেছিল কমলেশ। বেশ চটপটে ছেলে। আমাদের নিয়ে গাড়িতে তুলল, এসি গাড়ি। অঘোরবাবু বেশ আরাম করে বসলেন। পকেট হতে বিমানবালার দেওয়া চকলেট বের করে মুখে ফেলে বললেন, আমি একটা জিনিস ভেবেই অবাক হচ্ছি যে বিনা ভূতে বগলার ডাক কেন? এ তো বিনা মেঘে বাজ পড়ার মতো। নাকি মমি ভূতের জন্য ডাকা হয়েছে আমাদের? মমি ভূত খুব ডেঞ্জারাস চিজ। পেছনে না তাকিয়েই কমলেশ বলল, ভট্টাচার্য মশাই যখন এসেছেন তখন কোনো কিছুই ডেঞ্জারাস থাকবে না। স্যারের লেখাতে আপনার সম্পর্কে অনেক পড়েছি, খুব ইন্টারেস্টিং। কিরকম কিছু উল্টো পাল্টা লেখনি তো? কি হে মাস্টার? না না, আপনার সম্পর্কে প্রশংসাই করেছেন। গর্বে বুক ফোলালেন অঘোরবাবু। আর তখনই পরের প্রশ্নটি ধেয়ে এলো। বিয়ে করেছেন? কোনো উত্তর দিলেন না অঘোরবাবু। বিয়ের ইচ্ছা 16 আনা থাকলেও এই অচেনা অজানা ছোকরার কাছ থেকে প্রশ্নটা একেবারেই বেমানান। ব্যাপারটা অনুভব করেই প্রসঙ্গ পাল্টাতে ভট্টাচার্য মশাই বললেন, তোমার আসাদ সাহেবের ঠিক কি হয়েছে বলো তো? সেটা আসাদ সাহেবই বলবেন। তবে এটুকু বলতে পারি যে আসাদ সাহেবের জীবন বিপন্ন। কোনো এক অজানা কারণে উনি বেশ মুচড়ে পড়েছেন। একদিন দোতলার কাচের জানলা ভেঙে নিচে পড়েছিলেন। ভাগ্য ভালো সুইমিং পুলের উপরে পড়ায় বেঁচে যান। নিরাপত্তাকারীরা উদ্ধার করে নিয়ে আসে। আমি জিজ্ঞাসা করলে উনি বললেন, আমাকে বাঁচতে দিবে না। এই তোমাদের ইন্ডিয়াটি এমন কি কেউ আছে যে আমাকে বাঁচাতে পারে? হ্যাঁ, আখ? সামান্য একটা আখের জন্য আমাদের ডাকা কেন? আমরা কি আখ চাষি? মিশরে কি আখ পাওয়া যায় না? বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলেন অঘোরবাবু। এ আখ সে আখ নয় অঘোরবাবু। সে আখ চিবিয়ে খেতে হয়, আর এ আখ নিজেই সবাইকে চিবিয়ে খায়। মিশরীয় ভাষায় আখ মানে অশুভ আত্মা বা প্রেত। শব্দটা করে মাথা নাড়লেন অঘোরবাবু। ভট্টাচার্য মশাই বললেন, অঘোর বরাবরই খাওয়া দাওয়ার ব্যাপারে শৌখিন, তাই ওর মাথায় চট করে খাওয়ার জিনিসের কথাই আসে। তবে আমি বা মাস্টারও সেদিক থেকে কিছু কম নই। আসাদ সাহেব বেশ ভালো লোক, খুব মিশুকে। কমলেশের সান্নিধ্যে থেকে বাংলা বেশ ভালোই বোঝেন, তবে বলতে পারেন না। এক্ষেত্রে কমলেশ দোভাষীর কাজ করছে। তবে গল্পের প্রয়োজনে আসাদ সাহেব বা অন্যান্যদের কথা বাংলাতেই শোনাব। সন্ধ্যার দিকে পুরো ঘটনাটা বললেন আসাদ সাহেব। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে। এক সন্ধ্যায় একটা বারে পরিচিত হয় জোহান্স হাইডেন নামে এক আমেরিকান পুরাতত্ত্ববিদদের সঙ্গে। জোহান্স সাহেব লাল তরলের শেষাংশ গলায় ঢেলে নিয়ে বললেন, টুটানখামেনের সার্কোফেগাসে পাওয়া দুর্মূল্য বিটলের একটা জোড় আছে। একই পাথরে তৈরি হয়েছিল দুটো। একটা ছিল ফারাও টুটানখামেনের কাছে, আর একটা এক মেঘবালিকা বাঞ্জারা মেয়ের গলার হাড়ি। মেষপালিকা বাঞ্জারা মেয়ের গলার হারে? আরে কি বলেন মিস্টার হাইডেন? কোথা মেষপালিকা মেয়ে আর কোথা সমগ্র মিশরের একচ্ছত্র সম্রাট? ইম্পসিবল। নেশায় ভুল বকছেন আপনি। হাতের ইশারায় বেয়ারাকে আর এক পেয়ালার অনুরোধ করে হাইডেন বললেন, ভুল আমি বকিনি। এটা জানার পর আমার দাদু ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন ডিরেক্ট ইজিপ্ট। এরপর আমার বাবা, আর এখন আমি। আমাদের 3 পুরুষ কেটে গিয়েছে এই সাহারার ধুলোয়। সত্যি কথা বলতে কি, আমি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এই বিটলের। আপনি একটু সাহায্য করিলে, আসলে স্থানীয় সাহায্য পেলে অনেক দূরস্থ কাজ সহজ হইয়া যাইবে।
আসাদ সাহেব না করেননি, তিনিও বেশ উৎসাহিত ছিলেন। সেদিন থেকেই আসাদ সাহেব আর হাইডেন দুজনকেই দেখা যেতে লাগলো মরুভূমিতে পাগলের মতো কিছু খুঁজতে। ভ্যালি অফ কিংসের বালির পরতে পরতে খুঁজে বেড়াতে লাগলেন, পাছে কোনো সংকেত পাওয়া যায়, কিন্তু সেই দুর্মূল্য বিটেলের কোনো নিশান মিলল না। হতাশ হয়ে আসাদ সাহেব বললেন, ও খোঁজা মানে ঘোড়ের গাদায় ছুঁচ খোঁজা, মিছি মিছি সময় নষ্ট করা। হাইডেন বললেন, পরিশ্রম কখনো বৃথা যায় না আজাদ। আর কয়েকটা দিন, এই সপ্তাহের মধ্যে কোনো অগ্রগতি না হলে এই সার্চ বন্ধ করে দিব। তুমি চাইলে তোমার যতটুকু খরচা হয়েছে আমি দিতে রাজি আছি। অপমানিত বোধ করলেন আসাদ সাহেব, বললেন, আরে রূপে আর আমার অভাব নেই। আমি ব্যক্তিগত এই প্রজেক্টে হাতে হাত গুটিয়ে নিলেও আপনি আমার কায়রোর রেসিডেন্টে থাকতে পারেন। প্রয়োজনে এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় অর্থের যোগানও আমি দিব। তবে আপনি কি জন্য এসেছেন বা কি করছেন তা গোপন রাখতে হবে। আমি চাই না এই ব্যর্থতার ছাপ আমার বিজনেসে পড়ুক। হাইডেন যেন হাতে স্বর্গ পেলেন, বললেন, তোমার কাছে এটাই কাম্য ছিল বন্ধু, তুমি যা চাইছো তাই হবে। কায়রোর এই বাড়িতেই পাকাপাকি ভাবে থেকে গেলেন হাইডেন। বেলা পড়তেই বেরিয়ে পড়েন আর সকাল সকাল ফিরে আসেন। আসাদের সঙ্গে কদাচ দেখা হয়। একদিন আসাদকে ফোন করে হাইডেন বললেন, তাড়াতাড়ি চলে এসো, কারোর থেকে বেরিয়েই 1 কিলোমিটার। আমি তোমাকে ল্যাটিটিউড পাঠাচ্ছি। রাত তখন 10টা। আসাদ পৌঁছলেন সেই জায়গায়। দেখলেন জনাছয়েক লোক বালির পাহাড়ের পাশে বসে আগুন পোহাচ্ছে। হাইডেন বসে আছে একটা চুনা পাথরের ট্যাবলেটের সামনে, কি যেন পরীক্ষা করছে। আসাদকে দেখে হাইডেন বললেন, এতদিনে আমাদের প্রচেষ্টা সফল হলো আজাদ। তুমি সাহায্য না করলে সাফল্যের একদম কাছাকাছি এসে ফিরে যেতে হতো। অবশেষে সেই মেঘবালিকা মেয়েটির সার্কোফেগাস খুঁজে বের করেছি। এসো। উঠে গেলেন হাইডেন। সামনে মশাল হাতে কয়েকজন মজুর আর পেছনে আসাদ। হাইডেন গেলেন বালির পাহাড়ের পেছনে একটা ছোট্ট গর্ত। গর্তটা যে ঘণ্টাখানেক আগেই বেশ বড় সড়ো ছিল এবং মরু বাতাসের টানে বালি জমে সেটা ছোট হয়ে গিয়েছে তা বেশ বোঝা যায়। মজুরেরা বালি সরিয়ে মুখটা উন্মুক্ত করল। একটা চুনা পাথরের দরজা। দরজার ওপারে সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। আসাদকে নিয়ে হাইডেন নিচে নেমে এলেন। পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। কিছু দূর এগোতেই রাস্তা ভাগ হয়ে গেল দুটো ভাগে। হাইডেন তার ঝোলা থেকে প্যাপিরাস বের করে তার ওপর টর্চের আলো ফেললেন। তারপর বললেন, ডান দিকে, ডান দিকে। ডান দিকের রাস্তাটা বেশ প্রশস্ত। সেই রাস্তাটাও আবার কয়েক ভাগে ভাগ হয়ে গেল। প্যাপিরাস দেখে আবার রাস্তা ঠিক করলেন হাইডেন। এইভাবেই চলতে চলতে অবশেষে পৌঁছে গেলেন সব কক্ষে। সব কক্ষের দেওয়ালে বিভিন্ন চিত্র। চিত্রগুলো কেমন যেন খাপছাড়া। মিশরের লোক হিসাবে আসাদ সেটা বুঝতে পারছে। হাইডেন হেসে বললেন, আজ পর্যন্ত যতগুলো সার্কোফেগাস আবিষ্কার হয়েছে তাদের মধ্যে এটা একদমই অন্যরকম। আমার সঙ্গে এসো। সব কক্ষের দেওয়ালের কোণে একটা ছোট্ট দরজা। সেই দরজা দিয়ে ঢুকে যেতেই একটা ছোট্ট কক্ষ। কক্ষের দেওয়ালে ভয়ানক ভয়ানক সব ছবি, আর কক্ষটির মাঝখানে একটা পাথরের শবাধার। বড় বড় বাঁশের সাহায্যে সরানো হলো সেই শবাধারের ঢাকনা। ভেতর থেকে
একটা পচা ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো। কিন্তু এ কি, শবাধারের ভেতরে একটা প্যাপিরাস ঘাসের তৈরি মুখবন্ধ পাত্র, অনেকটা আমাদের দেশের খড় দিয়ে তৈরি ধান রাখার ছোট ছোট পুটলির মতো। সেই পাত্রটি সাবধানে খোলা হলো। পাত্রের ভেতরে এক রাশ ছাই। হতাশ হয়ে আসাদ বললেন, এত কষ্ট করে এত রূপায়া খরচা করে শেষে কিনা ছাই। পাত্রটির ভেতরের ছাই ঘাঁটতে ঘাঁটতে হাইডেন বললেন, যেখানে দেখবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই এই যে এই যে ছাইয়ের ভেতর থেকে একটা আধ পোড়া হাড় বের করে আনলেন। হাড়ের মাঝখানে একটা সবুজাভ হলুদ রঙের একটা গুবড়ে পোকা। পোকাটা হাড় থেকে খুলে আসাদের হাতে দিলেন হাইডেন। হাতে নিয়ে তন্ময় হয়ে দেখতে লাগলো আসাদ, যেন মনে হলো তাকে ভূতে পেয়েছে। হঠাৎই হাইডেনকে বললেন, ও হাতটা আমাকে দিন, আমাকে দিন। আমি ওটা রিস্টোরেশন করিয়ে ব্যক্তিগত মিউজিয়ামে রাখবো। কি রাজি? হাড়খানা আসাদের হাতে দিয়ে হাইডেন বলল, আমি কেবল নাম চাই, নাম। তুমি কেবল সাংবাদিক সম্মেলনের সময় হার আর পিটলটা নিয়ে এসো, বাকি সময় ওটা তোমারই সম্পত্তি। সেই থেকে বিটল সহ হারটা আসাদের সম্পত্তি। মিশরের এক বিখ্যাত জুয়েলার্স এই হারের রেজিস্ট্রেশনের দায়িত্ব নেয়। কিন্তু যেদিনই তারা কাজ শুরু করে সেই দিনই তাদের এক কারিগরকে ওয়ার্কশপের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। সোনা গলানোর অম্লরাজে মুখখানা পুরো ঝলসে গেছিল। এখানেই শেষ নয়, 15 দিনে মোট 4 জন কারিগরের মৃত্যু ঘটে। সবই অস্বাভাবিক মৃত্যু। হারখানা যেদিন নিতে গেল আসাদ, সেদিনই চেয়ারে বসে বসেই মারা গেলেন জুয়েলার্সের মালিক। হার্ট অ্যাটাকে মৃত্যু, তবে চোখটা বিস্ফারিত। ভয়ঙ্কর কিছু একটা দেখেই এই বিপত্তি। হারখানা আসাদের হাতে দিয়ে ম্যানেজার বললেন, এই আপদটাকে যত শীঘ্র পারে নিয়ে যান। এটা এখানে আসার পর হতেই যত সমস্যা। রেস্টোরেশনের কাজে নিযুক্ত কারিগররাও বাদ যায়নি এই হাড় বজ্জাতের নজর হতে। আপনি যান স্যার। বলা চলে প্রায় তাড়িয়েই দিলেন। জুয়েলার্স থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতেই আসাদ দেখলেন গাড়ির দরজা খোলা, ড্রাইভার নেই। ড্রাইভার এলো একটু পরে, হাঁপাতে হাঁপাতে বলল, একটা পাঞ্জারা মেয়ে এসেছিল, সাথে একটা পার্সি বিড়াল। হঠাৎ করে গাড়ির কাছে ঢিল মারতে শুরু করলো মেয়েটা। আমি বাধা দিতে ওর সঙ্গে বিড়ালটা আমার ঝাঁপিয়ে পড়লো। দেখুন কেমন আছে কামড়ে দিয়েছে। ও হো, মুখের ক্ষতগুলো দেখালো ড্রাইভার। আসাদ ড্রাইভারকে বললেন, আর তুমি গাড়ির দরজা খুলে রেখে ওকে তাড়া করলে। বুদ্ধি কবে হবে তোমার, কবে হবে? গাড়ির সামনের কাঁচটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, পাল্টাতে হবে। তবে সেটা বড় কথা নয়। যেটা ভাবার কথা সেটা হলো এই হাড়খানা। এটা তো মূর্তিমান আপদ। একবার হাইডেনের কাছে যেতে হচ্ছে। এ বিষয়ে ও যদি কিছু জানে। কিন্তু হাইডেনের কোনো পাত্তা নেই। সকাল সকাল বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়েছে। ও দেশে ফিরে যাবে। আসাদ পড়লেন মহা মুশকিলে। হাড়খানা নিজের কাছে রেখে দিতেও বেশ ভয় লাগছে। অপরদিকে এত অমূল্য জিনিস ফেলে দেওয়াও যায় না। হাইডেন বলেছিল এই আবিষ্কারের কথা সাংবাদিক সম্মেলন করে বিশ্ববাসীকে জানাবে। কিন্তু সে এত তাড়াতাড়ি কিছু না বলেই দেশে ফিরে গেল কেন? হাড়খানা নিজের হাই সিকিউরিটি লকারে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আসাদ। কিন্তু তিনি তখনও জানতেন না যে কি আপদকে তিনি ঘরে ঢুকিয়েছেন। সেদিনই রাতে সবে শুতে যাবেন এমন সময় কি একটা আওয়াজ হলো। কাঁচের জানালায় ঢিল মারল যেন কেউ।
সিকিউরিটি, সিকিউরিটি। কোথায় গিয়ে যে এরা মরে কাজের বেলায় একজনেরও পাত্তা নাই। রাগে গজগজ করতে থাকলেন আসাদ। বাইরে বেরিয়ে দেখলেন একটা মিশমিশে কালো পার্সি বেড়াল রাগত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ জ্বলছে। বিড়ালটার পেছনের কাঁচের জানলা ভাঙা। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি গার্ডরা এলে সব দেখে হেড সিকিউরিটি বলে ওঠে, আমরা তো কোনো আওয়াজ পাইনি স্যার। এই এই বিড়ালটাই ভেঙেছে মনে হচ্ছে। এই হাট 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 হাট। তাড়া খেয়েও বিড়ালটা গেল না, লাফিয়ে পড়ল গার্ডদের ওপর, চোখে মুখে আঁচড়ে কামড়ে দিল। ভয়ে সরে এলেন আসাদ। এই যে মূর্তিমান শয়তান! গার্ডরা তাদের বন্দুক তাক করল, এক নাগাড়ে গুলি বৃষ্টি করল। কিন্তু বিড়ালটার কিছুই হলো না, যেন মায়ায় গড়াসে। রাতে আর ঘুম এলো না। থেকে থেকে বিড়ালের ডাক কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আবার নতুন একটা উপদ্রবের উৎপাত করেছে, মরু শৃগাল। মরু শৃগালের সম্মিলিত চিৎকার যেন থামতেই চাইছে না। না স্যার, কোনো শ্রীগলের আওয়াজ তো আমি শুনতে পাইনি। এই কায়রো শহরে শ্রীগল আসবে কোথা থেকে? কিন্তু ঠিক কি হয়েছে বলুন তো? কিছুদিন হতেই আপনাকে বেশ বিব্রত দেখাচ্ছে, বলল কমলেশ। আসাদ সাহেব গালে হাত দিয়ে বসে পড়লেন। সব কথা সবাইকে বলা যায় না। এরপর প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটতে লাগলো। গাড়ির সামনের চাকা খুলে যাওয়া থেকে শুরু করে বিছানার ভেতরে বিষাক্ত সাপ। কাউকে কিছু না বলেই আসাদ সাহেব গেলেন বাঞ্জারাদের বস্তিতে। মরুভূমির মাঝখানেই ছোট্ট একটা মরুদ্যান ঘিরে এরা বাস করে। যত রকমের অনাসৃষ্টি কাণ্ডে এদের আগ্রহ। রাতের বেলা আগুনের চারপাশে ঘিরে বসে গান বাজনা করে, উপাসনা করে মিশরের আদিম দেবতাদের। এক ঈশ্বরবাদ প্রবর্তিত হলেও মুছে যায়নি প্রাচীন ধর্ম। বর্তমানের মধ্যেই সে শেকড় গেড়ে বেঁচে আছে। তাই তো বহুবাল হতে রা, আখেন আতেন থেকে ভেনাস সবই পূজিত হন নতুন নাম নিয়ে নতুন মোড়কে। এই গোষ্ঠীর বাঞ্জারা অবশ্য পাতালের দেবতা আনুবিসের পূজারী। আসাদ তাদের কাছে যেতেই কাঠের তৈরি শৃগালের মুখোশ পরা এক বেদে বুড়ি বলল, আমি জানতাম তুই আসবি, কিন্তু সেই শক্তিকে তো পরাস্ত করতে আমি পারবো না। আমার সে ক্ষমতা নেই। তাহলে না 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 না, এই হারখানা আপনি রাখুন রাখুন, আমাকে বাঁচান বাঁচান আমাকে। কাতর কণ্ঠে বললেন আসাদ। বুড়ি হাত বাড়ালো হারটার দিকে। দে দে, আমার অনেক দিনের স্বাদ ছিল এরকম একটা হার। হার পরবো, দে দে আমাকে, দে দে, তুই যা যা। আসাদ বাড়ি ফিরে এলেন। সে রাতে কিছুই ঘটল না। কিন্তু ভোরবেলা বিড়ালের ডাকে ঘুম ভাঙল আসাদের। দেখল ওর মাথার কাছে সেই কালো বিড়ালটা, আর ওই বিড়ালটার সামনে মেঝের ওপর সেই হাড়খানা। আঁতকে উঠলেন আসাদ। তড়িঘড়ি গায়ে পোশাক চাপিয়ে ছুটলেন সেই বাঞ্জারাদের বস্তিতে। এ কি, তাঁবুগুলো হতে ধোঁয়া উঠছে! ইতস্তত বাঞ্জারাদের জটলা। বেদে বুড়ির তাঁবুর কাছে এসেই দেখা হয়ে গেল বুড়ির নাতনি নেফার্তির সাথে। নেফার্তি কাঁদতে কাঁদতে বলল, বুড়িমার নেই। কাল রাতে একদল শেয়াল হানা দিয়েছিল আমাদের তাঁবুতে। আমরা দেবতা আনুবিসের ভক্ত বলে শেয়ালদের গায়ে হাত দিই না, কিন্তু শেয়ালরা আমাদের উপর আক্রমণ করে বসলো। আমরা পাল্টা আক্রমণে নামতে বাধ্য হলাম। লড়াই চলাকালীন স্বামীদানি উল্টে গিয়ে গোটা তাঁবুতে আগুন লেগে গেল, আর সেই আগুন ছড়িয়ে পড়ল পুরো বস্তিতে।
অঝরে কাঁদতে লাগলো নেফার্তি। আসাদ চলেই যাচ্ছিল, হঠাৎ নেফার্তি বলল, সাহেব, বুড়িমা মারা যাওয়ার সময় আপনাকে বলার জন্য একটা কথা বলে গিয়েছিলেন। কি কি বলে গেছেন? প্রাচীনতম সভ্যতার ধারক বাহক আসবেন। হ্যাঁ, উনি রক্ষা করবেন। গলায় জলজ ফুলের বীজ আর ওই দেবতার অশ্রু মিলে মিশে একাকার হয়ে গেছে। এতদূর বলেই থামলেন আসাদ। অঘোরবাবু কৌতূহল প্রকাশ করে বলল, না, ওই জলজ ফুলের বীজ আর দেবতার অশ্রু মিলেমিশে একাকার হয়ে গেছে মানে? ভট্টাচার্য মশাই তার গলার মালা দুটো দেখিয়ে বললেন, এই হলো পদ্মবীজের মালা, জলজ ফুলের বীজ। আর রুদ্রাক্ষ হলো ভগবান শিবের অশ্রু থেকে উৎপন্ন। দুটো মালা মিলেমিশে একাকার হয়ে আছে। হ্যাঁ আসাদ, তারপর কি হলো বলো। আসাদ আবার শুরু করলো, ঘরে ফিরে এসে আবার এক উৎপাত। প্রতিবারই মরতে মরতে বেঁচে যায়, কিন্তু সেদিন জীবনে সবচেয়ে ভয় পেয়েছিলাম। আমি ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছি, নিচে সুইমিং পুলটার দিকে তাকিয়ে আছি অনিমেষ নয়নে। ইচ্ছা করছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ পিছন থেকে একটা স্পর্শ অনুভব করলাম। পিছনে ঘুরলাম পালাকে, একটা বাঞ্জারা মেয়ে, কিন্তু মুহূর্তের মধ্যে এক জোর ধাক্কা মারলো সে আমার। আমি কাঁচ ভেঙে পড়লাম সুইমিং পুলের জলের মধ্যে। আরে আপনার তো কপাল ভালো মশাই, সুইমিং পুলের জলে পড়েছিলেন। সেবার তো আমি আর মাস্টার পড়েছিলাম গাটারে। এতে ময় কি বলো মাস্টার? ভট্টাচার্য মশাই বললেন, গল্প তো শুনলাম, এখন হাড়খানা নিয়ে আসুন দেখি। হাড়খানা নিয়ে এলেন আসাদ। সত্যি অপূর্ব। নীল আর সবুজের মাঝে সবুজাভ হলুদ রঙের গুবড়ে পোকা। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ভট্টাচার্য মশাই বললেন, তবে এই হাড়টির সঙ্গে যে অতৃপ্ত আত্মা জুড়ে আছে সে খুবই শক্তিশালী। হাড়খানা আমার কাছেই থাক। হ্যাঁ, শেষে কি বেদে বুড়ির মতো মরবেন নাকি? আমাদেরকেও মারবেন? দেখাই যাক কে মরে আর কে বাঁচে। হাড়টা আপাতত আমার পকেটে রইল, যা হবে আমার হবে। সন্ধ্যা হতেই খেলা শুরু হয়ে গেল। কালো একটা বিড়াল কেঁদে কেঁদে বেড়াতে লাগলো। বিড়ালটা ভট্টাচার্য মশাইয়ের আশেপাশে ঘুরে, কিন্তু স্পর্শ করার সাহস করে না। এসব দেখে আসাদ বললেন, আমার কিন্তু ঠিক লাগছে না। সেই সেই উপসর্গ আবার শুরু হয়েছে। আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ভট্টাচার্য মশাই আসাদকে আশ্বস্ত করে বললেন, আমার উপর ধৈর্য রাখুন, আমাকে 24 ঘন্টার সময় দিন। আপনার জীবন রক্ষার দায় আমার। এই বলে ব্যাগ থেকে একটা রুদ্রাক্ষের মালা বের করে মন্ত্রপুত করলেন। রুদ্রাক্ষের মালাখানা আসাদের গলায় পরিয়ে দিতে দিতে বললেন, এই মালা কোনো অবস্থাতেই গলা থেকে খুলবেন না। এই মালাই আপনাকে রক্ষা করবে। ভট্টাচার্য মশাইয়ের মালার শক্তির হাতে নাতে প্রমাণ পেলেন আসাদ। তিনি যে সোফাতে বসেছিলেন সেই সোফাতে আগুন লেগে গেল, কিন্তু আসাদকে স্পর্শ করল না। আরও কয়েকবার আক্রমণ নেমে এলো, কিন্তু আসাদের কোনো রকম ক্ষতি করার ক্ষমতা হলো না। রাত ঠিক 2-2:30 নাগাদ
প্রবল ঝড় উঠল। এরকম ঝড় কায়রোর লোক কখনো দেখেনি। ঝড়ের সাথে মরুভূমির বালি উড়ে আসতে লাগল। ধীরে ধীরে চারপাশ ভরে গেল বালিতে। কোথায় নীলনদের তীরের শহর কায়রো? সকলেই দাঁড়িয়ে রয়েছে মরুভূমির বুকে। ঝড় থেমে গেছে। মরুভূমির বুকে জায়গায় জায়গায় আলো জ্বলছে। মরুযাত্রীরা রাত্রিবাসনের জন্য কাফেলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদের জ্বালা আগুনের রোশনাইকেই আলো বলে ভুল হচ্ছে। সামনে একটা পাথরের তৈরি সাধারণ ঘর, প্রাচীন মিশরীয় রীতিতে তৈরি। সেই ঘরের ভেতরে বসে আছে একটা বছর 16 মেয়ে, সুর করে কাঁদছে। ওর গলাতে সবুজাভ হলুদ পাথরের গুবরে পোকা লাগানো সেই হারখানা। ভট্টাচার্য মশাইকে এগিয়ে আসতে দেখে সে বলে, আপনারা কি পূর্ব হতে আসছেন? ভট্টাচার্য মশাই ধীর গলায় বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি কিভাবে জানলে? আমি অ্যামোনেট, কিশোর ফেরাও ভূতেন খামেনির স্ত্রী। যদিও সমাজ আমাদের বৈধতা দেয়নি, একটা বাঞ্চারা মেয়ের সাথে ফেরাওয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু ফেরাওয়ের খুব বিপদ। প্রধান পুরোহিত বলেছেন যে পূর্ব হতে কিছু লোক আসবে, যাদের সাথে আমাকে চলে যেতে। আমার গর্ভে ফেরাওয়ের উত্তরাধিকার। দয়া করে রক্ষা করুন আমাদের, রক্ষা করুন আমাদের। জগৎজননী যা ইচ্ছে। এসো মা আমাদের সঙ্গে। মেয়েটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে জনাচারেক বাঞ্জারা আর খান তিনেক উট। আমাদের কাফিলা এগোতে লাগলো নিঃশব্দে। ভট্টাচার্য মশাই শুধু বললেন, নীল নদের কাছাকাছি পৌঁছে গেলে বণিকদের নৌকা পেয়ে যাব, তারপর সোজা সিল্ক রুট ধরে দেশে। আমি ভট্টাচার্য মশাইয়ের দিকে অবাক হয়ে তাকালাম। কি আবোল তাবোল বকছেন উনি? অঘোরবাবু কিন্তু ভাব জমিয়ে নিয়েছেন মেয়েটির সঙ্গে। বাঞ্জারারা অনেক ভেলকি জানে, কিছু যদি শিখে নিতে পারেন এই তালে। এর মধ্যেই আমুনেট অঘোরবাবুর জামার ভেতর হতে সাপ বের করে বেশ অবাক করে দিয়েছে। অঘোরবাবুর কানে কানে বললাম, এবার থেমে যান, না হলে কোথা হতে কি বেরিয়ে পড়বে বলা মুশকিল। আমার কথায় ফিক করে হেসে ফেলল বুড়ো। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা মরুদ্যানের কাছে পৌঁছলাম। মরুদ্যানে বিশ্রামের জন্য যেই বসেছি, অমনি কারা যেন ঝুপঝাপ করে নিনজাদের মতো এসে হাজির হলো। ওদের সবার মুখে কাপড় বাঁধা। স্পষ্ট বুঝলাম যে ওরা আমুনেটকে মারতে এসেছে, মানে কিশোর ফেরাও তুতান খামেনের শত্রুদের লোক। ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গের 4 জন বাঞ্জারা লড়াই করতে করতে প্রাণ দিল। আততায়ীদের নেতা আমুনেটের গলার হাড়খানায় খামচে ধরল। তোমাকে তো এবার মরতেই হবে আমুনেট। ফেরাউদের সব নিশান মুছে ফেলবো। আনাকসুমানুনের এটাই নির্দেশ। আমাদের মাঝে যে আসবে সে মরবে। উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে গেছে। কিছু তো একটা করতে হবে। হঠাৎ নজর গেল আততায়ীদের নেতার গলার দিকে। ভট্টাচার্য মশাইয়ের দেওয়া সেই রুদ্রাক্ষের মালা জ্বলজ্বল করছে। তাহলে কি এজন্যই আমুনেট কিছু করতে পারছে না? আমি চিৎকার করে বললাম, এমন পাপ তুমি করো না আসাদ, একজন গর্ভবতী মহিলাকে হত্যা করো না।
কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই আমুনেটের কণ্ঠনালীতে একটা তীক্ষ্ণ ছোড়া বিধিয়ে দিল আসাদ। আমুনেট লুটিয়ে পড়ল মরুভূমির বালির উপর। আমার দু চোখে অন্ধকার নেমে এলো। যখন চোখ খুললাম তখন আমি কায়রোর হাসপাতালে। আমার বিছানার পাশে বসে আছেন ফরজাজ মশাই। আমি তার দিকে অপার কৌতূহলে তাকাতেই উনি বললেন, কাল যা দেখেছ তা অতীতের একটা ঝলক। আমুনেটকে মেরেছিল আসাদি, তবে সে বহু জন্ম আগে। বেচারা আমুনেট মুক্তি পাচ্ছিল না। ওই জায়গা থেকে ওর দেহাবশেষ সংগ্রহ করে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছি। আর কোনো ভয় নেই। কিন্তু অঘোরবাবু, তিনি কোথায়? ভট্টাচার্য মশাই কিছুটা হেসে বললেন, কাল রাতে ওসব দেখে মাথা ঠিক রাখতে পারেনি। খেজুর গাছে চড়ে বসেছিল, এখনো নামেনি। কায়রো পুলিশ আর বিপর্যয় মোকাবিলা দল খেজুর গাছের নিচে থানা গেড়ে বসে আছে। হাজার সাধ্য সাধনাতেও নামছে না অঘোর। তবে এতে লাভই হয়েছে। এই দৃশ্য দেখার জন্য দলে দলে লোক আসছে। রীতিমতো মেলা বসে গেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গল্পটি শেষ অবধি শোনার জন্য। কাহিনীটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে সবার প্রথমেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়ে থাকবেন, কারণ আমরা হুইসপার ইন ডার্ক, আতঙ্কে মোড়া প্রতিটা রাত।